কেমন মেয়ে জন্ম দিয়েছেন মাহবুবা আপা, যে মেয়ে বাবা মায়ের মুখে চুনকালি মাখিয়ে ছেলে নিয়ে পালায়। আমাদের মেয়ে হলে গলায় ফাঁস লাগিয়ে মারতাম এমন মেয়েকে। ব্যঙ্গস্থলে উক্ত কথাটি বলে হাসাহাসি করতে লাগলো দুজন মহিলা। বাড়ি জুড়ে তাণ্ডব, শিকদার বাড়ির বড় মাইয়া পালাইছে। একে অপরের কানাকানি হানাহানি আর ইতি টানছে না। এভাবে হাস্য তাণ্ডবের এক পর্যায়ে মাহবুবা বেগম ধপ করে মাটিতে পড়ে যেতে নিলে নিহারিকা এসে পিছন থেকে ধরে ফেলে তাকে, মা, ও মা, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো মা? উক্ত কথাগুলো বলে জাকাতে লাগলো মাহবুবা বেগমকে। তার বুঝতে আর বাকি রইল না মহিলাগুলো তার মাকে আঘাত করতে চাইছে। রক্তিম চোখে মহিলাগুলোর দিকে তাকাতেই বন্ধ হলো তাদের একে অপরের কর্ণগুজন। মহিলাগুলোর দিকে এহেন দৃষ্টিতে তাকালো যেন চোখের আগুনেই ভস্ম করে দিবে তাদের। নিহারিকাকে বিরক্তিম চোখে তাদের দিকে তাকাতে দেখে এতক্ষণের হাস্যস্বল মহিলাগুলো বিচলিত হয়ে দাঁড়ালো। মাহবুবা বেগম নিহারিকার কাঁধে ভর দিয়ে বললেন, আমি ঠিক আছি মা। স্যার, আমাকে গত রাতে গায়ে হলুদের রাতে রোশান চৌধুরী একমাত্র পুত্র মন্ত্রী শাহরিয়ার ইমতিয়াজ চৌধুরী আজ তার হবু স্ত্রীকে দেখতে এসেছেন। বিয়ে বাড়ি জুড়ে যেন উৎসবের ঢেউ, উচ্ছ্বাস আর কৌতূহলে মুখর চারপাশ। আশেপাশের পাড়ার মহিলাদের গুজন থামছে না। কেউ মুগ্ধ বিস্ময়ে বলছে, আহা, যদি আমার মেয়ের জন্য এমন একজন মন্ত্রী জামাই পেতাম। অপরজন বলছে, দেখিস শিকদার বাড়ি মেয়ের কই কপাল। এরকম আরও কত রকম ফিসফাস চলছে চারিপাশ জুড়ে। গায়ে হলুদের এই বিশেষ রাতে হঠাৎ তার আগমনে সবাই যেন চমকে উঠল। যদিও বিয়েটি পারিবারিকভাবেই ঠিক হয়েছে, তবু ইমতিয়াজের মনে আইরিনের জন্য এক আলাদা টান জন্মেছে। বিয়ের প্রস্তাব পাকা হওয়ার পর থেকেই সে অসংখ্য স্বপ্ন বুনেছে তাকে ঘিরে। একজন মন্ত্রী হিসেবে তার পরিচিত, প্রভাব আর ব্যক্তিত্বে বহু তরুণী মুগ্ধ হলেও তার হৃদয়ের একমাত্র বাসনা বিয়ের পর সে তার স্ত্রীকে সর্বোচ্চ ভালোবাসে। হঠাৎ করে বিয়ের সিদ্ধান্ত হয়ে যাওয়ায় আইরিনকে সরাসরি দেখার সুযোগ তেমন হয়ে ওঠেনি তার সেই একটি ছবি দেখেই তার জন্য দেওয়ানা ছবির সেই মায়াময় মুখশ্রী তাকে করেছে স্বপ্নবিলাসী, করেছে প্রেমে বিভোর। কিছুক্ষণ পূর্বে স্টেজ জুড়ে কোলাহল, সবাইকে অবাক করে দিয়ে গায়ে হলুদের অনুষ্ঠান বোনদের সঙ্গে একটি নিয়ে উপস্থিত হয় মন্ত্রী শাহরিয়ার ইমতিয়াজ চৌধুরী। সঙ্গে 4-5 জন ক্যামেরাম্যানকে সঙ্গে নিয়ে এসেছে। ওরা একটি নেওয়ার ভিডিও করছে তাদের। আর সে সাধারণ বেশে এসেছে, তবে সঙ্গে 2 জন গার্ড আর তার বড় আর ছোট বোন আর কাজিনদের নিয়ে এসেছে। তার সঙ্গে রয়েছে তার ছোট বোন শ্রেতা, বড় বোন উষা আর তার একমাত্র ছোট চাচাতো ভাই রক্তিম। ইমতিয়াজের গায়ে সবুজ কালার একটা পাঞ্জাবি, সাদা পায়জামা, পায়ে শো, গলায় একটা সাদা মাফলার। রক্তিমের হলুদ পাঞ্জাবি, শ্রেতা আর উৎসাহ খয়েরির মাঝে সবুজ লেহেঙ্গা। মন্ত্রী ইমতিয়াজের সাথে মেয়ের বিয়ের জন্য বাড়িটাকে সাজানো হয়েছিল খুবই রুচিশীল আর রাজকীয় ঢঙে। পুরো বাড়ির দেওয়াল আর বারান্দা জুড়ে ঝুলানো হয় কালারিং পর্দা, কোথাও গাঢ় মেরুন, কোথাও সোনালি, আবার কোথাও আইভরি আর পিচ রঙের স্তর। পর্দাগুলো এমনভাবে ভাঁজ করে বাঁধা হয়েছিল যেন আলো পড়লেই রঙগুলো আরও গভীর আর উজ্জ্বল হয়ে ওঠে। পর্দার ফাঁক ফাঁক দিয়ে বসানো হয় ওয়ার্ম ইয়েলো ফেয়ারি লাইট, যেগুলো সন্ধ্যা নামতেই তারার মতো জ্বলে ওঠে। ছাদ থেকে নেমে আসা জার বাতির আদলে সাজানো লাইট আর পথের 2 পাশে স্ট্রিং লাইট দিয়ে তৈরি করা হয় আলোর করিডর। এক কথায় বেশ রুচিশীল। এদিকে স্টেজের সামনে গোল হয়ে বসে সবাই উপভোগ করছে একজোড়া তরুণ তরুণীর নৃত্য। বাকিরা লাল পাঞ্জাবি ও কালো মাফলার পরে উচ্ছ্বাসে সিটি দিচ্ছে। মেয়েরা মিষ্টি রঙের লেহেঙ্গায় রঙিন প্রজাপতির মতো ছড়িয়ে ছিটিয়ে আছে চারদিকে। ক্যামেরাম্যানরা ব্যস্ত ভিডিও ধারণে। হঠাৎ ইমতিয়াজের আগমনে যেন থমকে গেল সকলে।
ভরা বাড়িতে দীপ্ত পদক্ষেপে স্টেজে উঠে এসে আইরিনের হাত আলতো করে ধরে তাকে উঠায় ইমতিয়াজ। চারদিকে নিস্তব্ধ বিস্ময়। ইমতিয়াজ আইরিনের হাত ধরে দাঁড় করিয়ে বলে উঠে, মিউজিক। সঙ্গে সঙ্গে বেজে উঠল মিউজিক। তৎক্ষণাৎ লাফ দিয়ে স্টেজে 4-5 জন ছেলে উঠে এলো। গান ছেড়ে মেয়েদের মতো কোমর দুলিয়ে দুলিয়ে ডান্স শুরু করে দিল। সবাই হাত তালি দিচ্ছে আর হাসছে। ছেলেগুলো ইমতিয়াজের ফ্রেন্ড, বন্ধু। বিয়ের গায়ে হলুদে মেয়েদের মতো কোমর দুলিয়ে দুলিয়ে নেচে রসিকতা করছে তারা। ইতিমধ্যে তাদেরই মধ্যে কে যেন গান ছেড়ে দিয়েছে, এই যে বিআই সাব, ভাব নিয়েন না। এতগুলো বিআই যেন দেখেও দেখান না। মিউজিকের তালে তালে তারাও সুর মিলাচ্ছে। আইরিনের বান্ধবীগুলোও কম না, তারাও ছেলেগুলোকে হারিয়ে দিচ্ছে। অপর পাশ থেকে নেচে যেন এক প্রকার ডান্সের প্রতিযোগিতা লেগে পড়েছে স্টেজে। সবাই এক তালে হেভি ডান্স করছে। ডান্সের শেষ পর্যায়ে আইরিনের কলে একটা রিং বেজে উঠতেই ওয়াশরুমের কথা বলে সে চুপি চুপি বাগানের দিকে চলে যায়। ইমতিয়াজ ফ্রেন্ড আর বোনদের সাথে উড়াধুরা ডান্স করছে। ইমতিয়াজের 2 বোনকে স্টেজে উঠিয়ে দেয় সকলে। 2জন এক তালে ডান্স করছে কালা চশমা গান দিয়ে। দেখ মা, এই বিয়েটা মেনে নে। তোর বাবার সম্মানের দিকে তাকিয়ে হলেও বিয়েটা মেনে নে। কই, আমিও তো তোর বাবাকে না দেখেই বিয়ে করেছিলাম, তাতে কি হয়েছে? দেখো মা, আমার সিদ্ধান্তর বাইরে আমি এক পাও নড়ছি না। তোমাদের যা ইচ্ছা করে নাও, আমি তো চলে যাব, রাখতে পারবে না আর তোমরা। তার মানে তোর বাবার সম্মানের দিকেও তাকাবি না তুই? আমার দিক যেহেতু ভাবো নাই, আমিও কারো দিকে ভাবছি না। আইরিন, ধমকিয়ে কোনো লাভ নেই মা। আমি আগেও বলেছি, এখনও বলছি, রাখতে পারবো না তোমরা আমাকে। আমি চলে যাব। আমার বিয়ে হয়নি তো বাবার সঙ্গে। তোর বাবার মুখ দেখে কি আমি বিয়ে করেছিলাম? তোমাদের সময় আর আমাদের সময় এক নয়। এসব কথা তো তুমি বোঝোই না। আচ্ছা শোনো, অনেক কথা হয়েছে, আমার অনেক খিদে লেগেছে, এখন কিছু খেতে দাও। বরপক্ষই তো এখনো ফিরল না। আর খাওয়ার কথা বলছিস, ওরা যাক না যাক, এসব দেখে আমার কোনো লাভ নেই। আমার খিদে পেয়েছে, খেতে দাও ব্যাস। তোর সঙ্গে আমি জীবনেও কুলিয়ে উঠব না, কোলাতে হবে না। এখন যাও তো, চটজলদি খাবার দাও। মাহবুবা বেগম উঠে যেতে নিলে রুমে উপস্থিত হয় আইরিনের বাবা তাজউল ইসলাম। বাবাকে দেখে হকচকিয়ে উঠে আইরিন। তাজউল মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, তুমি এই বিয়েতে রাজি তো মা? কেন রাজি হব না বাবা? তুমি আমার বিয়ে ঠিক করেছো আর আমি রাজি হব না, তা কি কখনোই হয়? বিচলিত হয়ে হাত কসলাতে কসলাতে উত্তরটা দিল আইরিন। ঘামছিস কেন মা? শরীর ঠিক আছে তো? কই ঘামছি না তো বাবা, আসলে গরম পড়েছে তো, গ্রীষ্মকাল, তাই একটু আধটু ঘেমে যাচ্ছি, হাসলেন তাজুল ইসলাম শিকদার। মেয়ের মাথায় হাত বুলিয়ে একটা চুমু এঁকে দিলেন কপালে। তুমি আমার গর্ব, এভাবেই আমার গর্ব হয়ে থেকো মা। তখন আইরিনের দৃষ্টি যায় তাজউলের আখিদয়ের দিকে। বাবা, তোমার চোখে জল। তাজুল ইসলাম আঙুল দিয়ে চোখের কোণে অবশেষে জমে থাকা জলটুকু মুছে বললেন, এ কিছু না মা, তুমি আমার পছন্দের ছেলের সঙ্গে বিয়ে করতে রাজি হয়েছো। আনন্দে একটু জল গড়ে এলো। তা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো কেমন? আইরিন মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানাতে চোখের কোণে জমে থাকা সর্বশেষ জলটুকু মুছে চশমাটা পরে স্থান ত্যাগ করলেন তাজুল ইসলাম। বিয়েবাড়িতে রান্নার সুগন্ধে মোমো করছে চারদিক। আইরিনের সাথে তার ঘরে বসে আছে তার ভার্সিটির বান্ধবীরা। নিপা, আইরিনের বেস্ট ফ্রেন্ড। কিছুক্ষণ পূর্বে নিপার সঙ্গে বেলকনিতে কী যেন গুসুর ফুসুর করে এলো আইরিন। বাকিরা বিষয়টা গুরুত্ব দেয়নি, কারণ বেস্ট ফ্রেন্ডের মধ্যে কত শত কথাই থাকতে পারে, তাই গুরুত্ব দিল না তারা বিষয়টা। একটু পর আবার পার্লারের জন্য বেরোতে হবে, তাই সবাই তৈরি হয়ে যার যার প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে গুছিয়ে নিচ্ছে। তন্মধ্যে হুড়মুড়িয়ে রুমে প্রবেশ করলেন মাহবুবা সুলতানা বেগম। বড় মেয়ের বিয়ে দেখতে দেখতে আজ সেই
23 বছর পেরিয়ে গেল। সেই 23 বছর পূর্বের ছোট্ট মেয়েটা আজ কত বড় হয়ে গেল। আজ তার বিয়ে, আনন্দে চোখ ভরে উঠল তার। মায়ের পিছন পিছন নিহারিকাও এলো বোনকে দেখতে। সেই ভোর থেকে বাবা মায়ের সঙ্গে তালে তাল মিলিয়ে কত কি করছে মেয়েটা। কাল রাতেও কত কি করেছে, এমনকি অনুষ্ঠানে যোগ হতে পারেনি মেয়েটা। হালকা সাজেই বাবার হাতে হাত মিলিয়ে সব কিছু সামলিয়েছে সে। বড় ভাই থাকলে বোধহয় এত চাপ পড়তো না তার উপর। সে 1 গ্লাস দুধ আর কিছু খাবার নিয়ে এলো বড় বোনের জন্য। অথচ সকাল থেকে কাজের ব্যস্ততায় নিজে এক ফোঁটা দানাও মুখে দেওয়ার সময় পায়নি। আর এইদিকে বড় বোন না খেয়ে থাকবে ভেবে তার জন্য খাবার নিয়ে ছুটে এলো সে। আইরিন খেতে না চাইলেও সে জোরপূর্বক মুখে তুলে দিছে খাবারগুলো। এক হাতে মেহেন্দি, অপর হাতে ফোন। আর নিহারিকা তাকে খাইয়ে দিচ্ছে। তন্মধ্যে সকলের হাবভাব দেখে মাহবুবা সুলতানা আইরিনের দিকে প্রশ্ন ছুড়ে দিলেন, হেরে মা, এখন কি কোথাও বেরোবি তোরা? হ্যাঁ মা, একটু পার্লারে যাব, কিন্তু বিউটিশিয়ানদের তো তুই বাড়িতে ডেকে নিতে পারিস। বাইরে যাওয়ার কি দরকার? দেখো মা, যেটা বুঝো না সেটা নিয়ে কথা বলো না। এখন আর তোমাদের যুগ নেই, এটা আমাদের যুগ। এসব তুমি বুঝবে না। মাহবুবা সুলতানা কিছু বলার আগেই নিহারিকা বলে উঠল, মা তো ঠিকই বলছে রে আপু, তুই বাসায় ডেকে নে না ওনাদের। দেখ বনু, তুই ছোট আছিস, বর্তমান যুগ তোর মাথায় ঢুকবে না। আমি যা করছি একদম বুঝে শুনে করছি। এই তোরা তৈরি হও, এখনই বেরোবো। বলতেই হঠাৎ একটা কল এলো আইরিনের ফোনে। সে দ্রুত চলে গেল বেলকনির দিকে। বাকি মেয়েরা আস্তে আস্তে তৈরি হচ্ছে। নিহারিকা মাকে বুঝিয়ে কোনো রকম নিয়ে গেল, তবে কিছুতেই শান্ত হচ্ছেন না মাহবুবা বেগম। কেন যেন ভীষণ কু ডাকছে মনটা আজ। এই কি করছো তুমি? কখন থেকে ওয়েট করতে করতে মরছি। সেদিকে খবর আছে তোমার? আসবে নাকি নাকে সর্ষে তেল দিয়ে ঘুমাচ্ছো কোনটা? আরে ডার্লিং, আমি তৈরি। এই জাস্ট তুমি কল দিলেই তোমাকে নিয়ে সোজা পাখি উড়াল দিব। হয়েছে হয়েছে, মুখে যত বড় কথা, কাজের বেলায় ফাঁকা। আরে ডার্লিং, আমি তো তোমার একটা কলের অপেক্ষায় আছি। তুমি এসে একটা কল দিবে, ব্যাস, বাকিটা আমি সামলে নিব। কলটা কেটে দিল আইরিন। রুমে ফিরে গিয়ে সবাই তাড়া দিল সে। আইরিনের কথায় দ্রুত তৈরি হলো সবাই। মোট 256টা কল দিয়ে ফেলেছে তাজউল ইসলাম সাহেব, কিন্তু আইরিনের ফোনটা সুইচ অফ দেখাচ্ছে এই মুহূর্তে। চিন্তায় চোখ মুখ শুকিয়ে গিয়েছে ওনার, তাও বারবার কল দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। সবাই খুব চিন্তিত। পুরো হট্টগোল পড়ে গেল বাড়িতে। পাড়া প্রতিবেশীদের মুখে গুজুর ফুসুর, শিকদার বাড়ির বড় মেয়ে পালিয়েছে ছেলের হাত ধরে। এই নিয়ে তুলাপর মুসলিম শিকদার আর বাকি পুরুষরা মিলে আত্মীয় স্বজনদের সামলাচ্ছে। বিয়ে হবার কথা ছিল দুপুর 1টায়, এখন বাজে 4:30। অথচ আইরিন সেই যে সকাল 10টায় পার্লারে গিয়েছিল, আর আসার কোনো খবরই নেই। সবাই ভীষণ চিন্তিত। তবে পাড়া প্রতিবেশী আর মেহমানদের কানাঘোষা আর থামছে না। কেউ কেউ বলছে মেয়ে পালিয়েছে, কেউ বলছে মেয়ের চরিত্রের সমস্যা, আবার কেউ কেউ গুজব ছড়াচ্ছে মেয়ে হয়তো কোনো ছেলের সঙ্গে আগে গোপন বিয়ে করে রেখেছিল, আর এখন সম্মতি না থাকায় পালিয়েছে। ঠিক সেই মুহূর্তে ভেতর থেকে অনির্নাল চিৎকারের আওয়াজ শোনা গেল। আওয়াজটা আসছে আইরিনের ঘর থেকে, কিন্তু আইরিনের ঘর থেকে অনির্না চিৎকার করছে। বিষয়টা আশ্চর্যজনক। সঙ্গে সঙ্গে সকলে দৌড় লাগায় আইরিনের রুমের দিকে। অর্নিলা হাতের চিঠিকা তাজুল ইসলাম শিকদারের দিকে এগিয়ে দিতেই তিনি তার চোখ বুলিয়ে পড়েন। চিঠির শেষ পর্যায়ে চোখ দুটো তার ঘোলা হয়ে আসে। থমকে যায় তার উচ্চারণ করার মতো শব্দ। ভাষা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন তিনি। দাঁড়িয়ে থাকার ক্ষমতা হারিয়ে ধপ করে পড়ে যেতে নিলে পিছন থেকে মুসলিম শিকদার ধরে ফেলেন তাকে। ওনার কি হয়েছে কেউ বুঝতে পারে না। সবাই চিল্লাতে থাকে তার দিক, প্রশ্ন ছুড়ে দিতে থাকে কি হয়েছে, কিন্তু ভাষ্য হারিয়ে যে নিঃস্ব হয়ে পড়েছেন তিনি। মুখ দিয়ে তু শব্দ কুটুকুও বেরোচ্ছে না তার। মুসলিম শিকদার চিল্লাতে থাকে, কি হয়েছে ভাই, তুই কথা বলছিস না কেন? কি হয়েছে বল।
তখন তার হাত থেকে সুরবল মেরে নিয়ে চিঠিটা পড়তে শুরু করলো মুসলিম শিকদার। মুহূর্তের ব্যবধানে তিনিও থমকে যায়, দাঁড়িয়ে থাকার ক্ষমতাটুকুও হারিয়ে ফেলে, নিজেকে দাঁড় করিয়ে রাখার শক্তিটুকু জুগিয়ে কোনো রকমে দাঁড়ায় তিনি। ভাই! এক বিকট শব্দে হাত থেকে চিঠিটা পড়ে যায় তার, নিচ থেকে তুলে নিয়ে আবার একে একে পড়তে থাকে সেটা। একজনের হাত থেকে আরেকজন চিঠিটা হাতে নিয়ে পড়ছে, সকলের মুখে একই কথা। তার মানে শিকদার বাড়ি বড় মেয়ে বয়ফ্রেন্ডের সাথে পালিয়েছে। নিহারিকা চিৎকার করে বলল, চুপ করুন আপনারা, বাবা আমাকে পড়তে দাও চিঠিটা। সেও চোখ বোলাতে বাকিদের মতো হাল হলো তার। থমকে যাওয়ার দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে সে শেষে কিনা তার বোন তার বাবা মায়ের মুখে চুনকালি মাখিয়ে চলে গেল। এখন কি করবে সে, আর কি করেই বা সামলাবে বাবা মাকে? কথাগুলো ভাবতে ভাবতে এলোমেলো দৃষ্টিতে দপ করে বসে পড়ল মেঝেতে। কিয়ৎক্ষণ বসে থেকে নিজেকে বোঝালো সে, না, এই মুহূর্তে তার ভেঙে পড়লে চলবে না, তাকে তার বাবা মায়ের পাশে দাঁড়াতে হবে। সে যদি ভেঙে পড়ে তাহলে তার বাবা মায়ের কী হবে? চোখের জলটুকু মুছে উঠে দাঁড়ালো নিহারিকা। প্রতিবেশীরা এখনও দমে নেই, কর্ণগোজনের ভয়ে উঠেছে। সিসি সিসি, মাইয়া করলো কিটা কি? এমন মাইয়া জন্ম দেওয়া থেকে না দেওয়াই ভালো। রাগী কণ্ঠে চেঁচিয়ে উঠে নিহারিকা, আপনারা বিয়েতে এসেছেন, খাওয়া দাওয়া করুন, এরপর যার যার আপন নিরে ফিরে যান। দয়া করে এখন আর আগুনে ঘি ডালবেন না। দেখতে পারছেন আমাদের অবস্থা ভালো নেই, প্লিজ দয়া করে আপনারা এবার আসুন। তারপর দৌড়ে এগিয়ে গেল তাজউল ইসলামের ধারে। বাবা ও বাবা, কথা বলো, কিছু হবে না, দেখবে ঠিক ফিরে আসবে আপু। ফিরবে না রে মা, তোর আপু আর ফিরবে না, বলে হু হু করে কান্না করে দিলেন তাজুল ইসলাম। নিহারিকা বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। শিকদার বাড়িতে যেন সুখের ছায়া নেমে এলো এ ঘটনায়। তবে এখনও জমানো হয়নি মাহবুবা সুলতানাকে। তিনি স্ট্রোকের রোগী। মুসলিম শিকদার আর রূপক মিলে সামলাচ্ছে সবাইকে। বাবা ইমতিয়াজ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমরা তোকে এর চেয়েও ভালো মেয়ের সঙ্গে বিয়ে দেব। বাড়ি চল বাবা, এখানে আর এক মুহূর্ত নয়। মা, আমি বলেছি আমার মন খারাপ, তুমি একটু শান্ত হও। এমন একটা পরিস্থিতিতে আমরা ওনাদের ফেলে এভাবে চলে যেতে পারি না। দাঁড়াও, আঙ্কেলের সঙ্গে কথা বলছি আমি, কান্না করে দিলেন পারভিন খাতুন। আমার ছেলেটার বিয়েটা কেন এভাবে ভেঙে গেল? আমি কি পাপে এই মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে ঠিক করেছিলাম? মামা, শান্ত হও, আমি ঠিক আছি তো, বিয়ে হয়নি তো কি হয়েছে? এই পরিস্থিতিতে নিজেকে সামলে রাখতে হবে। তুমি না খুব স্ট্রং, আরও স্ট্রং হতে হবে তোমাকে। বাবা, আমি না জেনে শুনে তোর জীবনটা শেষ করে দিলাম, তুমি শান্ত হও, বলে পারভিন খাতুনকে বসালো ইমতিয়াজ। পারভিন খাতুন সম্পর্কে ইমতিয়াজের বাবার বড় বউ। নিঃসন্তান হওয়ার ইমতিয়াজের বাবা রোশান চৌধুরী দ্বিতীয় বিয়েতে আবদ্ধ হন। ইমতিয়াজের মা শান্তি প্রিয়া চৌধুরী, যিনি পূর্বে রাজনীতিতে জড়িত ছিলেন, এখনও রাজনীতিতে আছেন তিনি। তার পদ ছিল এমপি, তবে ছেলের বিয়েতে আসতে পারেননি তিনি। পারভিন খাতুন এসেছে ছেলের সঙ্গে। ইমতিয়াজের বাবারা দুই ভাই, রোশান চৌধুরী আর সোহম চৌধুরী। ইমতিয়াজের দুই বোন শ্রোতা আর বড় বোন উৎসা। উৎসার বিয়ে হয়ে গিয়েছে ছোট বোন নিহারিকার সাথে, ভার্সিটির প্রথম বর্ষে পড়ে। তার ছোট চাচাও দুই মেয়ে এক ছেলে। ছেলের অন্তিম পড়াশোনা শেষ দিকে। তার দুই ছোট বোন নিরিন, জিম, তারা দুইজনেই যমজ, ভার্সিটিতে সেকেন্ড ইয়ারে পড়ে। এদিকে শান্তি প্রিয়া কল কেটে অপেক্ষায় আছেন বাড়িতে ফিরলে বউ বরণ করবে বলে। তবে এইদিকে ছেলের বউ পালিয়ে গিয়েছে এ খবর তার কানে পৌঁছালে যে কি হবে সেটা ভেবে ভয় পাচ্ছে চৌধুরী বাড়ির সকলেই। তিনি রে বেশ রাগারাগী মানুষ। মা, তোর কাছে হাত জোর করছি, তোর বাবার সম্মানটা রাখ, নয়তো ভাইজান পাগল হয়ে যাবেন। আর আপার কানে গেলে কি হবে জানিস? কয়েকদিন আগে হাসপাতাল থেকে সুস্থ হয়ে এলেন উনি।
তুই দয়া করে তোর বাবার সম্মানটা রাখ মা। এছাড়া যে আর কোনো উপায় নেই, তোর বাবার এখন একমাত্র ভরসা তুই। উক্ত কথাগুলো বলে নিহারিকাকে বোঝাতে থাকলেন হাসনা বেগম। তিনি সম্পর্কে নিহারিকার বড় চাচি। নিহারিকা বিছানা থেকে উঠে দাঁড়ালো। এ হয় না যে মা, আমি আপুর বরকে বিয়ে করতে পারবো না, এটা হয় না। দেখ মা, এছাড়া আর কোনো রাস্তা নেই। আমাদের মাঝে বাক্যটি সম্পূর্ণ করতে পারল না হাসনা বেগম। ততক্ষণে এক চিৎকার শোনা গেল, অনির্নাল, কে কোথায় আসো, জলদি আসো। কি হয়েছে ছোট মার? শুনলে যে মা, মায়ের কিছু হয়েছে। হ্যাঁ, এটা তো নীলার গলা। ইয়া মাবুদ, কেউ আবার ছোট্টকে বলে দেয়নি তো ঘটনাটা? জলদি চলো জেম্মা। বলে আর এক মুহূর্ত দেরি করলো না নিহারিকা। তার পিছনে পিছনে হাসনা বেগম ছুটতে লাগলেন। মাহবুবা বেগমের অবস্থা সিরিয়াস, স্ট্রোক করেছেন তিনি। এই মুহূর্তে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স ডাকা হয়েছে শিকদার বাড়িতে। জলদি হাসপাতালে অ্যাডমিট করাতে হবে মাহবুবা বেগমকে। মুসলিম শিকদার আর তাজউল ইসলাম শিকদার মিলে অনেক অ্যাম্বুলেন্সকে কল দিয়েছে, কিন্তু এই মুহূর্তে সব বুকিং। অবশেষে ইমতিয়াজ একটা অ্যাম্বুলেন্স ম্যানেজে করে এটাও বুকিং হওয়ার কথা, তবে মন্ত্রী হওয়ার তার বুকিংটা আগে হয়। নিহারিকা মাকে জড়িয়ে ধরে কাঁদছে। অনির্ণা আর তৃষ্ণা মিলে অনেকক্ষণ যাবৎ বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কেঁদে খুঁতে নাজেহাল অবস্থা মেয়েটার। মনে হচ্ছে মাহবুবা বেগমের সাথে তাকেও অ্যাডমিট করাতে হবে হাসপাতালে। চৌধুরীও সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। ইমতিয়াজ দূরে এসে মুসলিম শিকদারকে জলদি অ্যাম্বুলেন্সে ওঠার কথা বলল। তারা দ্রুত মাহবুবা বেগমকে নিয়ে অ্যাম্বুলেন্সে উঠলেন। গন্তব্য হাসপাতাল। এদিকে মায়ের এই অবস্থায় জ্ঞান হারায় নিহারিকা। বিকেল 5টা। সবাই উপস্থিত হলো হাসপাতালে। কিছুক্ষণ পূর্বেই মাহবুবা বেগমকে ভর্তি করানো হয় আইসিইউতে। অপারেশন চলবে কালকে। হাসপাতালের কোনায় দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে কান্নামুখো হয়ে দাঁড়িয়ে রয়েছেন তাজউল ইসলাম শিকদার। মুসলিম শিকদার বোঝাচ্ছেন ছোট ভাইকে। সঙ্গে রোশন চৌধুরী ও বাকিরা, অর্থাৎ মেহমানরা রয়েছে শিকদার বাড়িতে। শুধু নিহারিকা, অর্নিলা, তাজউল শিকদার, মুসলিম শিকদার, রোশন চৌধুরী, ইমতিয়াজ আর হাসনা বেগম এসেছে হাসপাতালে। এদিকে সন্ধ্যা গড়িয়ে এলো। কিছুক্ষণ পর পর কল দিচ্ছে প্রিয়া চৌধুরী, বউ নিয়ে আসতে এত লেট হচ্ছে কেন? ইমতিয়াজের তাকে কোনো রকম বোঝানোর কিছুক্ষণ পর ফিরবে তারা, তবে বউ নিয়ে ফিরতে পারবে কি না সে আশ্বাস দিতে পারলাম না মাকে। সে তার মাকে এ বিষয়ে এখন অবধি কিছু জানায়নি। জানালে ঝড় বয়ে যাবে। মুসলিম শিকদার চোখ মুছে এসে দাঁড়ালো ইমতিয়াজের পাশে, হাত রাখলো ইমতিয়াজের কাঁধে। বাবা, পারলে আমাকে ক্ষমা করে দিও। অতর্কিত এক হাতের ছোঁয়ায় পেছন ফিরে তাকালো ইমতিয়াজ। এ আপনি কি বলছেন আঙ্কেল? আমি তোমার কাছে লজ্জিত, বলে কান্না করে দিলেন উনি। ইমতিয়াজ কোনো রকম ধরল তাকে। কিছু হয়নি আঙ্কেল, এখন আমাদের দেখতে হবে আন্টি সুস্থ হয় কি না। ওনার ভালো ট্রিটমেন্টের দরকার। আমরা সবাই আপনার পাশে আছি। যা হবার হয়ে গিয়েছে আঙ্কেল, এখন এটা নিয়ে মাথা না ঘামিয়ে আগে আন্টিকে সুস্থ করে তুলতে হবে। না বাবা, আমি তোমাকে খালি হাতে ফিরিয়ে দিব না। আমি আমার ছোট মেয়েকে তোমার হাতে তুলে দিয়ে এ ভার হালকা করতে চাই। অতর্কিত এক বককে হতভম্ব হয়ে তাকালো সকলে। দপ করে আইসিইউর সামনের চেয়ারে বসে থাকা নিহারিকা উঠে দাঁড়ালো। কি বলছো বাবা তুমি এসব? তাজুল ইসলাম শিকদার ভারী কণ্ঠে মেয়েকে শাসিয়ে বললেন। এক বোন আমার মান ডুবি, আশা করি তুই এটা করবি না। আর আমার কথাই শেষ কথা বাবা, আমার পড়াশোনা চলছে এখন। নিকুচি করেছে তোমার পড়াশোনা। একজনকে তো পড়ালাম, দেখলে না পড়তে পড়তে একদম বাইরে পালিয়ে গেছে বয়ফ্রেন্ডের হাত ধরে। তাই তোমাকে পড়িয়ে আর সাদে পাঠাতে চাই না। মান থাকতে থাকতে তোমারটাও রিস্ক
নিতে চাই না আমি। বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে, তৈরি হওয়া, বাড়িতে যাব সকলে। মুসলিম শিকদার ভাইকে বোঝালো, তুই কি পাগল হয়ে গেলি ভাই? ও এখন পড়াশোনা করছে। ভাইজান আমাকে বাধা দিবেন না। ভাবি বাড়ি চলুন, আপনারা সকলেই গাড়িতে উঠো। ততক্ষণে তাজুলের সামনে ইমতিয়াজ এসে দাঁড়ালো। আঙ্কেল রাগের বশে কিছু করা কি ঠিক হবে এই মুহূর্তে? আমি যা করছি বাবা করতে দাও। আমি আমার পাপের ভার হালকা করতে চাই। কিন্তু আঙ্কেল আর কোনো কথা নয়, সবাই বাড়ি চলো। নিহারিকা রাগে ও কণ্ঠে উচ্চ শব্দে বলল, বাবা মায়ের অপারেশন আর তুমি আমার দিতে চাইছো? তোমার মায়ের অপারেশন কাল, আজকে এই লগ্নে বিয়ে হবে তোমার। বাড়ি চলো। কথাটা বলে আর কাউকে কথা বলার সুযোগ না দিয়ে সোজা নিহারিকাকে নিয়ে গাড়িতে উঠল তাজুল ইসলাম শিকদার। বাকিরা পিছু ডেকে বোঝালো, শুনলেন না তিনি। অবশেষে বাধ্য হয়ে তারাও পিছু ছুটল তাজুল ইসলাম শিকদার গাড়ি থেকে নেমে ধীর হাতে নিহারিকার কবজিটা ধরে তাকে ভেতরে নিয়ে এলেন। তার মুখে নমিত হলো কঠোরতা, চোখে অনমনীয় সিদ্ধান্তের ছাপ। ভরা বাড়ির সবাই একে একে শিকদার পরিবারের সদস্যদের দেখে হতবাক হয়ে গেলেন, কারণ এই মুহূর্তে সকলে হাসপাতাল থাকার কথা। এরা বাড়িতে কি করছে? তবে বিস্ময়ের রেশ কাটার আগে কাউকে আর কথা বলার সুযোগটুকু দিলেন না তাজুল ইসলাম শিকদার। তিনি সকলকে আরেক দফা অবাক করে দিয়ে বজ্র কণ্ঠে বললেন, আপনারা কেউ কোথাও যাবেন না, বিয়ে হবে এক্ষুনি। আর এই বাড়িতেই। ওনার কথাটা বলার সঙ্গে আশেপাশের হানাহানি কানাঘানির ঝড় উঠে গেল। সকলের একই প্রশ্ন, মেয়ে তো পালিয়েছে, তাহলে বিয়ে কীভাবে হচ্ছে? তাজুল ইসলাম শিকদার আবারও সবার দিকে তাকিয়ে বললেন, তার কণ্ঠে এবার ক্লান্ত স্বীকারোক্তির সুর, আমার বড় মেয়েকে বাবা ইমতিয়াজের হাতে তুলে দেওয়ার কথা ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তা আর সম্ভব হলো না। সেই অপরাধেই প্রায়শ্চিত্ত করতে আজ আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার ছোট মেয়েকে তার হাতে তুলে দেব। হয়তো এতে আমার পাপের ভার কিছুটা লাঘব হবে। আপনাদের সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। কথা শেষ করে তিনি নিহারিকাকে হাসনা বেগমের হাতে তুলে দিলেন। ওকে প্রস্তুত করো, শুধু এতটুকুই বললেন। এরপর তাজুল মুসলিম শিকদার কয়েকজন বিশ্বস্ত লোককে সঙ্গে নিয়ে বেরিয়ে গেলেন আইরিনের খোঁজে। ইমতিয়াজ সাহায্যের প্রস্তাব দিলেনও তিনি তা গ্রহণ করলেন না, বরং স্থির কণ্ঠে বললেন, তুমিও বিয়ের জন্য প্রস্তুত হও বাবা। তখন মুসলিম শিকদার অবাক হয়ে তার দিকে প্রশ্ন ছুড়ে দিলেন, তোর ছোট মেয়ের সঙ্গে বিয়ে দিলে বড় মেয়েকে খুঁজতে বেরোচ্ছিস কেন? প্রশ্নটি দমকা হাওয়ায় ঝুলে রইল উত্তরের অপেক্ষায়। কিন্তু তাজুল শুধু তখন একটি বাক্য উচ্চারণ করলেন, ভাইজান ওর সাথে আমার কিছু হিসেব বাকি আছে, চলে এখন দেরি হয়ে যাচ্ছে। কিন্তু ভাই, তাজুল হাত উঠিয়ে থামালেন। কোনো কিন্তু নয় ভাইজান, আপনি চলুন, আমাদের লেট হয়ে যাচ্ছে। দ্রুত পদক্ষেপে বেরিয়ে গেল তারা। সময় নষ্ট করার অবকাশ নেই। ইতিমধ্যে তাজুল ইসলাম শিকদারের লোকজন রেল স্টেশন থেকে শুরু করে বাস স্ট্যান্ডের সব জায়গা তন্ন তন্ন করে খুঁজে ফেলেছে। দলগুলো আলাদা হয়ে ছড়িয়ে পড়ল বিভিন্ন প্রান্তে। যাকে সামনে পেয়েছে তাকেই জিজ্ঞাসাবাদ করেছে, চোখে মুখে কড়াকড়ি সতর্কতা সকলের। কিন্তু কেউ কোনো পালিয়ে যাওয়া বিয়ের কোনোকে দেখেনি। স্টেশন মাস্টারের কাছেও জানতে চাওয়া হলো, তিনিও লিলিপ্ত কণ্ঠে জানালেন, এখানে এমন কোনো ছেলে মেয়ে আসেনি। তাজুলের মাথায় যেন আগুন জ্বলে উঠল। তাহলে কোথায় গেল তার মেয়ে? ব্যর্থ অনুসন্ধানের ভার নিয়ে অবশেষে তিনি পুনরায় বাড়ি ফিরে এলেন। বাড়ি ফিরে শুরু হলো আরেক দফা জিজ্ঞাসাবাদ। আইরিনের সঙ্গে পার্লারে যাওয়া মেয়েদের একে একে সামনে আনা হলো। মেয়েগুলো প্রথমত ঘাবড়ে আছে, একে অপরের দিকে আর চোখের দৃষ্টি রেখে মাথা নিচু করে আছে। কপালে সরু ঘাম। ঘাবড়ে থাকা মেয়েগুলোর কণ্ঠে কাঁপুনিতে বোঝাই যাচ্ছে তখন কিছু একটা হয়েছিল। করা জিজ্ঞাসাবাদে তারা জানালো, পার্লারের সাজতে বসে আইরিন একবার ওয়াশরুমে গিয়েছিল, তারপর আর ফিরে আসেনি। এর বেশি তারা কিছু জানে না। কিন্তু তাজুল সহজে দমবার মানুষ নন। তিনি আরও কড়া
খোঁজ নিতে থাকলেন। তখন জানা গেল মেয়েদের মধ্যে একজন ছিল আইরিনের ঘনিষ্ঠতম বান্ধবী নিপা। তাকে আলাদা করে হাজির করা হলো। সরাসরি জিজ্ঞাসাবাদ শুরু হলো তাকেও। প্রথমে মেয়েটি কিছুই স্বীকার করতে চাইল না, কিন্তু কঠোর প্রশ্নের চাপে অবশেষে সব স্বীকারোক্তি করলো মেয়েটা। 4 বছর ধরে ভার্সিটির এক সিনিয়র ছেলের সঙ্গে আইরিনের সম্পর্ক ছিল। ছেলেটির নাম ছিল মিশাল। ভার্সিটির শেষে মাঝে মধ্যে তারা দেখা করে ঘোরাঘুরিও করত, একসঙ্গে বেশ কিছু সময় কাটাতো। বাড়িতে বিয়ের কথাবার্তা পাকাপাকি হওয়ার পর আইরিন মিশালকে সব জানায়। মিশাল তাকে সাময়িকভাবে বাড়ি ফিরে যেতে বোঝায়, আশ্বাস দেয় বিয়ের আগ পর্যন্ত ধৈর্য ধরতে। ততদিনে তাদের সিঙ্গাপুর যাওয়ার পাসপোর্টও প্রস্তুত হয়ে যাবে। তারপর তারা সিঙ্গাপুর পাড়ি দেবে। তারপর আইরিন বাড়ি ফিরে আসে। তারপর সকলের সঙ্গে অভিনয় করতে থাকে সেই বিয়েতে রাজি। আইরিন লাস্ট দিন তার কাছে হেল্প চেয়েছিল, কিন্তু সে করতে না চাইলে আইরিন তার হাত পায়ে ধরে রাজি করায়। অবশেষে এই বেস্ট ফ্রেন্ডের আকুতি মিনতি বাধ্য হয়ে তাকে হেল্প করতে রাজি হতে হন নিপার। সব স্বীকারোক্তি করে নিপা বলল, আমাকে ক্ষমা করে দিন আঙ্কেল। চুপ করো, একজন সাহায্য চাইবে আর তুমি তাকে সাহায্য করে দিবে, সেটা ভুল কি সঠিক সেটা যাচাই করবে না? থমকে উঠলেন তাজুল। আমি বুঝতে পারিনি আঙ্কেল, তুমি আমার যা ক্ষতিটা করলে এই ক্ষতির পূরণ কি বলো? কথাটা ধমকিয়ে বললেন তাজুল ইসলাম শিকদার। পাশ থেকে মুসলিম শিকদার তার কাঁধে হাত রাখলেন। শান্ত হোক ভাই, এখন এই সময়ে আমাদের এভাবে রাগারাগি করলে চলবে না। আমাদের এখন ওকে খুঁজে বের করতে হবে আগে। পাবে না ভাইজান, শুনলে না বিদেশ পাড়ি দিয়েছে? তৎক্ষণাৎ মুসলিম শিকদার নিপাকে জিজ্ঞেস করে কতক্ষণ পূর্বে তারা এয়ারপোর্টের দিকে রওনা হয়েছিল। নিপা জানায় 40 মিনিট হবে। ভাই শোনো, এখন ওরা বেশি দূর যেতে পারেনি, আমাদের দ্রুত ওকে বাড়ি ফিরিয়ে আনতে হবে। পুনরায় সবাই দলবল নিয়ে বের হলো এয়ারপোর্টের উদ্দেশ্যে। জেম্মা, আমি বিয়ে করতে চাই না, প্লিজ তুমি বোঝাও না বাবাকে। মায়ের এই অবস্থা আর আমাকে এখন বিয়ে দিচ্ছে। ও জেম্মা, তুমি বোঝাও না বাবাকে। কাপা কণ্ঠে কথাগুলো বললেই নিহারিকা হাসনা বেগমের হাত আগলে ধরল। মেয়েটার চোখ ভেজা, মুখে আতঙ্ক আর অসহায়তার ছাপ ঝুঁকে আছে। কিছু করার নাই রে মা, তাজুল ভাইজান যে খুব রাগী মানুষ, মেনে নে মা বিয়েটা। অন্তত তুই তোর বাবার সম্মানটা রাখ মা। কথাগুলো বলে স্নেহভরা হাত বুলিয়ে দিলেন নিহারিকার মাথায়। ভেতরটা ভেঙে আসছে নিহারিকার, ইচ্ছে করছে মাটি ফাটল ধরলে এই মুহূর্তে তার মধ্যে ঢুকে যেতে। আর সহ্য হচ্ছে না তার এইসব, বুকটা ফেটে যাচ্ছে কষ্টে। ভাবতে পারিনি বোনের জন্য এ হাল হবে তার। আর মায়ের চিন্তায় তো বাঁচতে ইচ্ছা করছে না তার। একদম ঠিক করেনি তার আপু এটা, এই জন্য কখনই ক্ষমা করবে না তাকে। চোখের জল সামলাতে না পেরে কান্না ভেজা কণ্ঠে বলল, তোমরা কেউ বুঝলে না, আমাকে কেউ না। কথাটা বলে রুমে এসে দরজা বন্ধ করে দিল নিহা। হাসনা বেগমের মনটা যে খুব কাঁদছে নিহার জন্য, কিন্তু কিছুই যে করার নেই এই মুহূর্তে তার। এদিকে এক চিন্তা নিহার জন্য, অন্যদিকে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে মাহবুবা বেগম। আবার অন্যদিকে আইরিনকে খুঁজে পেল কিনা সেই বিষণ্ণতায় ভুগছেন তিনি। আর খুঁজে পেলেও যে এই মেয়ের কী হবে কে জানে। ভয়ে কাঁপছে তার হাত পা। তিনি নিহার দরজায় ঠেললেন, কিন্তু দরজা খুলল না মেয়েটা। বাড়ির এই দশা মেনে নিতেও পারছেন না বেচারি হাসনা বেগম। তিনি বিষণ্ণতা নিয়ে ফিরে গেলেন ড্রয়িং রুমে। এদিকে ইমতিয়াজও তার গার্ডদের ছড়িয়ে ছিটিয়ে দল শহরের সব স্টেশনগুলোতে কয়েকজনকে এয়ারপোর্টেও পাঠালো। একদিকে মাকে সামলাচ্ছে, অন্যদিকে একদিকের ঝামেলাকে। পারভিন খাতুন সোফায় বসে কেঁদে যাচ্ছে। ইমতিয়াজ তাকেও বোঝাচ্ছে উৎসাহ, আর শ্রেতা পাশে বসে বোঝাচ্ছে পারভিন খাতুনকে। কিন্তু তিনি বারবার একই কথা বলে যাচ্ছেন, আমি আমার ছেলের জীবনটাকে নষ্ট করে ফেলেছিল, আমার জন্য সব হয়েছে। হাসনা বেগমও পাশে এসে বসলেন তার। ইমতিয়াজ ফোন কানে নিয়ে এদিক থেকে সেদিক পায়চারি করছে, কলে কাকে যেন একটা বলছে। পুরো এয়ারপোর্টে থেকে রেল স্টেশন পর্যন্ত ঘোরাও করে ফেলতে, তারপর
ফোন কেটে দ্রুত বেরিয়ে যেতে নিতে পেছন ডাকে পারভিন খাতুন। বাবা ইমতিয়াজ, কোথায় যাচ্ছিস তুই? মামনি, আমি একটু বাইরে যাব, কাজ আছে। আমিও যাব বাবা তোর সাথে। না মামনি, তুমি এখানেই থাকো, আমি একটা কাজে যাচ্ছি বলে বেরিয়ে গেল ইমতিয়াজ। উৎসাহ আর শ্রোতা মিলে আটকালো পারভিন খাতুনকে। তোরা আমাকে ছাড় মা, আমি যাব আমার ছেলেটার সাথে। উৎসাহ বলল, মামুনি তুমি একটু শান্ত হও, ভাই ঠিক কিছু একটা ব্যবস্থা করে আসবে, কিন্তু আমি ওই মেয়েকে কখনোই মেনে নিব না, কখনোই না। তোমার মানতে হবে না মামুনি, ভাই জাস্ট খুঁজে পেতে সাহায্য করবে। আমি কি বোঝ দিব ছোটকে? ও তো বউ বরণ করবে বলে বসে আছে। উক্ত কথাটা বলে কাঁদতে কাঁদতে বসে পড়লেন তিনি। শ্রেতাও বোঝালো তাকে, মামুনি আমরা আছি তো, ঠিক মমকে বুঝিয়ে দিব, তুমি একদম টেনশন নিবে না বলে কোনো রকমে বোঝালো পারভিন খাতুনকে। এদিকে সিঁড়ির কোণে দাঁড়িয়ে থাকে হাসনা বেগম, বাড়ি চিন্তায় ভুগছেন। তাজুল তাকে নিহারিকাকে তৈরি করতে বলে গেলেন, অথচ মেয়েটা দরজা লাগিয়ে বসে আছে। দরজা বন্ধ করে চাপা কান্না কাঁদছে নিহা। কান্না করতে করতে এক প্রকার চোখ মুখ ফুলে উঠেছে। অসহায় মেয়েটার জীবনে এত কান্না করেছে বলে মনে হয় না, কারণ নিহার মতো এমন একটা স্ট্রং পাথরের মন গড়া মেয়ে কাঁদতে জানে না। খুব মন খারাপ হলে জানলার পাশে বসে থাকতো, নয়তো ডায়েরিতে কিছু লিখতো। অথচ আজ মেয়েটার এমন হাল হয়েছে যে পাথরে মনটা উগলে চাপা কান্না বেরিয়ে এলো। সে সিদ্ধান্ত নিল বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যাবে। কিন্তু মায়ের কি হবে? তার মা তো হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঙ্গা নিচ্ছে। কিন্তু তার বাবাও কেন বুঝলো না তাকে? কি অন্যায় ছিল তার? মেয়েটা দরজায় পিঠ থেকে গলা ছেড়ে কান্না করছে, চিৎকার আসছে না, তাও কান্না করছে, বাবা বাবা বাবা। তুমি কেন বুঝলে না আমার দিকটা? কি অন্যায় ছিল আমার? তুমি তোমার বড় মেয়ের পাপ কেন আমার উপর ঢেলে দিলে বাবা? আমি সইতে পারবো না এই পাপ বাবা, খোদা মুক্তি দাও আমাকে, আমার আর বেঁচে থাকার ইচ্ছা নাই খোদা। নিহা উঠে চোখ মুছে দৌড়ে গিয়ে ওয়ার্ড্রোবটা খুললো। সেখান থেকে ফ্রেমে বাঁধা দুই বোনের একটা ছবি বের করলো। সেটা বুকে জড়িয়ে মেঝেতে বসে কিয়ৎক্ষণ কান্না করলো মেয়েটা। আপু, ও আপু, তুই কেন করলি এমন? আপু, ও আপু, ফিরাই না তুই, দেখে যা মায়ের কি হয়েছে। তোকে ছাড়া যে আমরা কেউই ভালো নেই রে আপু, তুই একটিবার ফিরে আয় না, একটিবার ফিরে আয়। কিন্তু ছবি তো কথা বলে না। কেন আজ নিজেকে পৃথিবীর সব থেকে অসহায় লাগছে নিহার, সেটা সে জানে না। বোধহয় হৃদয় দহনের সে ছবিটা আগের জায়গায় গুছিয়ে রেখে কী ভেবে যেন দরজা খুলে বেরিয়ে গেল। নিহাকে দরজার সামনে দেখে সকলেই অবাক হয়ে গেল। সে দরজার কাছে দৌড়ে আসতে সোফায় বসে থাকা হাসনা বেগম উঠে দাঁড়ালেন। কি হয়েছে রে নিহা মা? হাসনা বেগমের পিছন ডাকাতে ঘুরে তাকালো নিহা। কিছু না জেম্মা, উক্ত বাক্যটি উচ্চারণ করে দরজার দিকে হাঁটা ধরল নিহা। পরক্ষণে মুখোমুখি হয় ইমতিয়াজের। বেখেয়ালি নিহা তাকে অতিক্রম করে চলে যেতে নিলে সামনে এসে দাঁড়ায় ইমতিয়াজ। কোথায় যাচ্ছ? রাস্তা ছাড়ুন, এভাবে এই মুহূর্তে একটা মেয়ে বেরোনো ঠিক নয়। রাস্তাঘাট ভালো না সেটা আপনার ভাবতে হবে না, আপনি রাস্তা ছাড়ুন, আমারই তো ভাবতে হবে। সরতে বলেছি। মুহূর্তে ব্যবধানে তড়িৎ বেগে নিহার হাত শক্ত করে ধরে নিয়ে ভেতরের দিকে তাকে নিয়ে হাঁটা ধরল ইমতিয়াজ। আরে সারুন বলছি, সারুন আমার হাত। নিহা চিৎকার করতে থাকলো, কিন্তু কোনো কথা শুনল না ইমতিয়াজ। সে তাকে টেনে নিয়ে বাড়ির ভেতরে চলে এসে হাসনা বেগমের দিকে ছুড়ে দিল, ক্যাচ করুন আপনাদের মেয়েকে। বাইরে চলে যেতে চেয়েছিল। বাইরে এ সময়ে একটা মেয়ে মানুষ সেফ নয়, সেটা আন্ডারস্ট্যান্ড করতে চাইছেন না আপনাদের মেয়ে, পাগলামি করছে। হাসনা বেগম কিছু বলার আগেই পণ্ডায় নেয়া শাসিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, আপনি এবার বেশি বেশি করছেন। কারণ কম করলে সমস্যা। কাজটা কি ঠিক হলো? একদম। নেহা দাঁত চেপে রইল। কে জানে কোনো ঘাটতেরার হাতে পড়ল। এমনিতেই তার চারদিকের চিন্তা আর এই হালে ভালো লাগছে না, দম আটকে আসছে। তবে এই মুহূর্তে আর কিছু বলল না নিহা। বুদ্ধিমতী নিহা বুঝে গেল এই মুহূর্তে তার সাথে তর্ক করলেও কোনো লাভ হবে না।
তাই সে কান্নামুখ হয়ে রুমে ফিরে গেল। পুরো এয়ারপোর্ট ঘেরা করেও ফেলল তাজউল লোকেরা, কিন্তু কোথাও কেউ কোনো বিয়ের কনেকে দেখেনি। তাও দমে নেই তাজুল। দলবল নিয়ে কয়েক ঘন্টা অপেক্ষা করলো, না কোনো কনেকে আসতে দেখা গেল, না যেতে। এবারও হতাশ হলো তাজুল। তাহলে কি সে চিরতরে হারিয়ে ফেললো তার মেয়েকে? না, এটা হতে পারে না। সে ঠিক খুঁজে বের করবে তার মেয়েকে, কারণ তার সাথে যে তার অনেক হিসেব বাকি আছে। মুসলিম শিকদার শান্ত স্বরে বোঝানোর চেষ্টা করলেন, আইরিনকে আর পাওয়া যাবে না। এতক্ষণে সে নিশ্চয়ই ফ্লাইটে উঠে গেছে। সময় তাদের হাতছাড়া হয়ে গেছে অনেক আগেই। কিন্তু তাজুল কিছুতেই মানতে চাইল না। হঠাৎই যেন ভেঙে পড়া বাঁধের মতো চিৎকার করে উঠল সে। মেয়ের জন্য লজ্জিত হওয়া সেই বাবা আজ সমস্ত সংযম হারিয়ে পাগলের মতো আচরণ করছে। চারপাশে কৌতূহলী দৃষ্টি, ফিসফাস, বিস্ময়, সবই দেখছে মানুষজন। তবু তাজুলের কোনো পরোয়া নেই। আজ যেন তার ভেতরের সত্তাটুকু নিঃশেষ হয়ে গেছে। যা কিছু ছিল অহংকার, মান সম্মান, সামাজিক অবস্থান, সব কিছু এক মুহূর্তে অর্থহীন হয়ে পড়েছে। বেঁচে আসছে শুধু শূন্যতা। মুসলিম তাকে আসন থেকে উঠালেন, কাঁধ জড়িয়ে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে ছোট ভাইকে বোঝাতে লাগলেন। দলবল যারা আইরিনকে খুঁজতে গিয়েছিল তারাও ব্যর্থ হয়ে ফিরে এসে একই কথা জানালো, আর পাওয়া যাবে না তাকে। দীর্ঘ অস্বীকার, হাহাকার আর ক্লান্তির শেষে অবশেষে তাজুল স্তব্ধ হয়ে গেল, যেন মেনে নিল অনিবার্য সত্য। অবশেষে সব কিছু মেনে তারা রওনা হয় বাড়ির পথে, কারণ বাড়িতে যে অপর আরেকটির বিয়ে। রাত হয়ে গেলে দেরি হয়ে যাবে। সবাই তাদেরই জন্য অপেক্ষা করছে, তাই সবাই উঠে গাইতে বসলো। এদিকে নিহারিকাকে তৈরি করার পর্ব শেষ। জোর করে হাসনা বেগম তাকে সাজালো, তবে হালকা পাতলা সাজ। নিহারিকা সাজুগুজুতে তেমন একটা করে না। বিশেষ অনুষ্ঠান ব্যতীত মেয়েটা সব মেনে নিল। নিজের ইচ্ছাকে কোরবান দিয়ে সব মেনে নিল সব। অবশেষে আর কিছুই চাওয়ার নেই ওর। হয়তো নিজেকেও কোরবান দিয়ে দিল। মনে হচ্ছে আত্মাটার ওপর জুলুম করা হচ্ছে। তার আত্মাটা যে আর ভেতর থেকে বেঁচে নেই, মরে গেছে সেই কবেই। হয়তো মায়ের জন্য এখনও দেহটা নড়ছে। যা হওয়ার হতে দেখ। তাও মাকে তো এক নয়ন জুড়ে দুবেলা দেখতে পারবে মেয়েটা। বড় বোন না হয় নাই ভাবলো, অন্তত সে তো ভেবেছে। চোখের জল মুছে নিল নিহা। নিজেকে হাসি খুশি রাখার প্রয়াসে বলল নিহারিকা, জেম্মা আর কত দূর তোমার হয়েছে তো? নিহার মুখে অকর্তৃত বাক্যে বাকরুদ্ধ হয়ে গেল বেচারাই হাসনা। কিছুক্ষণ পূর্বে যে মেয়েটা বিয়ে করবে না বলে কত আকুতি মিনতি ভাসিয়ে দিল, সে এখন দেরি হয়ে যাচ্ছে বলে তাড়া দিচ্ছে তাকে। মেয়েটাকে আবার দিনে দুপুরে ভূত পেতাত্মা বর করেনি তো? হেরে মা, তুই ঠিক আছিস তো? ঠিক থাকবো না কেন জেম্মা? এ দেখো আমি একদম ঠিক আছি বলে হাসলো নিহা। হাসনা বেগম বুঝতে পারলেন না তার এই হঠাৎ পরিবর্তনের বিষয়টা। তবে তিনি বেশ বুঝতে পারছেন ভেতর থেকে মরে আছে মেয়েটা, শুধু মুখের ওপর হাসি খুশি দেখাচ্ছে সবাইকে। হাসনা বেগম আর কিছু না বলে তাকে দ্রুত তৈরি করালো। নিহার খোপায় বেলি ফুলের গাজরা গুজে কপালে একটা চুমু এঁকে দিল হাসনা। একটি কালো টিপও লাগিয়ে দিল যেন নজর না লাগে। তারপর হাসি মুখে বেরিয়ে গেলেন তিনি। মিররের সামনে বসে থাকা নিহার চোখ থেকে গড়িয়ে পড়ল দুফোঁটা নোনা জল, যেন দীর্ঘক্ষণ সংযমের পর ভাঙা পাদের জল মুক্তি পাচ্ছে। দরজায় বাকিদের আওয়াজ পেতে দুহাতে মিশে উঠে দাঁড়ালো। এদিকে কাজী সাহেব তৈরি, ইমতিয়াজ বসে আছে সোফায়। তার চারিপাশে সারি সারি গার্ড। কিছুদের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে চারিপাশে করা পাহারায়। শুধু দুপাশে দুজন খাম্বার মতো দাঁড়িয়ে আছে। 5 ফিট 11 ইঞ্চের শ্যাম বর্ণের পুরুষের চোখে কালো সানগ্লাস বেশ আকর্ষণীয় লাগছে তাকে। সে এদিক থেকে সেদিক ফোন কানে পায়চারি করছে। আশেপাশে মহিলারা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। সকলের মনে একটাই প্রশ্ন, আফসোস কি জন্য যে শিকদার বাড়ির বড় মাইয়াটা পালাই গেল।
আর এদিকে তারা হাজার চেষ্টা করার পরেও মেয়ের জন্য এমন পাত্র জুটছে না। কপাল, আসলে নিহারিতার কপাল আছে বলতে হবে। এই নিয়ে আশেপাশে একে অপরের কর্ণগুজন হচ্ছে। নিহাকে এনে বসানো হয় ইমতিয়াজের পাশে। ঘোমটা দিয়ে ঢাকা নিহার সর্বমুখ, মাথা নুয়ে আছে মেয়েটা। ইমতিয়াজও সোজা হয়ে বসে আছে। ইমতিয়াজ এক পলক নিহাকে দেখে অজান্তে মুচকি হেসে চোখ সরিয়ে নিল। ছেলেটা তারপর সামনের দিকে দৃষ্টি রেখে বসে রইল। কাজী প্রস্তুত হলো। তার আগে উকিল সাহেব তাদের সামনে কাগজপত্র এগিয়ে দিলেন সাইন করতে। সে ক্ষণে নিহা ঘোমটা ফাঁক করে খোঁজার চেষ্টা করলো তার বাবাকে। সবাই দাঁড়িয়ে আছে তাদেরকে ঘিরে। তার মধ্যে তার বাবা কিছুটা দূরে দাঁড়িয়ে তার চাচার সঙ্গে কি নিয়ে যেন কথা বলছে। তৎক্ষণাৎ আবার দৃষ্টি গেল ইমতিয়াজের দিকে। প্রথমত নিহা চমকালো সুদর্শন পুরুষটার পানে তাকিয়ে। আগে কখনোই তেমনভাবে ভালো করে পরখ করেনি তাকে। ডাসা ডাসা চোখ, চাপ দাড়ি, সাদা শার্ট, কালো প্যান্ট, সব কিছু মিলিয়ে বেশ হ্যান্ডসাম। তবে নিহার কি, সে মুখ মুচকি দিতে গেলে সে মুহূর্তে চোখাচোখি হলো ইমতিয়াজের। নিহা দৃষ্টি সরিয়ে নিল। পুনরায় কয়েক মিনিট পর দৃষ্টি নিক্ষেপ করতে দেখলো ইমতিয়াজ তার দিকে এখনো তাকিয়ে আছে। বিষয়টা সুবিধের হলো না নিহার। সে মনে মনে বকলো ইমতিয়াজকে, কি নির্লজ্জ লোক রে বাবা, দেখো এখনো তাকিয়ে আছে আমার দিকে। ব্যাটা চরিত্রহীন মন্ত্রী একটা, একে যে কে ভোট দিয়ে কে জানে। বাবা, তোর শরীর ঠিক লাগছে তো? হ্যাঁ মামুনি, আমি ঠিক আছি। ঠিক আছে বাবা। উক্ত কথাটি বলে ইমতিয়াজের মাথায় পিছন থেকে এসে হাত বুড়ালো পারভিন খাতুন। নিহার বেশ বিরক্ত ঠেকছে সব কিছু। ইচ্ছে করছে একটু সুযোগ পেলেই পালিয়ে যেতে, কিন্তু চারিপাশে মন্ত্রী যে গার্ড লাগিয়ে রেখেছে, এতে একটা মাছি নড়ার সাহসও নেই। ততক্ষণ বসে আছে মেয়েটা। এদিকে উকিল সাহেব ও সাইন করতে বলছে। নিয়া কি করবে বুঝতে পারছে না মেয়েটা। ঘোমটার ভেতর থেকে স্পষ্ট দেখা যাচ্ছে বধূবেশে অষ্টাদশীর মুখখানি। ইতিমধ্যে তাদের সামনে উপস্থিত হলেন তাজুল শিকদার। তিনি আগ বাড়িয়ে উকিল সাহেবকে জিজ্ঞেস করলেন সব কিছু ঠিক আছে কিনা। উকিল সাহেব জানালেন সব কিছু তৈরি, শুধু একটা সাইন করে দিলেই হবে। তারপর তিনি নিহাকে সাইন করতে বললেন। কিন্তু নিহা সে কখন থেকে বসে আছে মূর্তির মতো। তাজুল পরপর তিনবার বললেন, তাও নড়ল না মেয়েটা। আদৌ কি নিজের হুঁশে আছে মেয়েটা? যাচাই করতে হাসনা বেগম পিছন থেকে নিহার কর্ণ পাশে এসে বললেন, সাইন কর মা, আর কোনো ঝামেলা পাকাস না। তোর বাবার দিকে তাকিয়ে হলেও সাইনটা কর। দেখ চারিপাশে কত মানুষ তাকিয়ে আছে তোদের দেখে। এবার সাইনটা কর মা। নড়ল না নিহা। শ্রেতা পিছন থেকে মশকরা করছে, নতুনভাবে সাইনটা করো চট জলদি, আমাদের আবার বেরোতে হবে তো। মম কখন থেকে ওয়েট করছে। তার সঙ্গে তাল মেলালো উৎসাহ। হ্যাঁ গো বা, জলদি করো নিহা, মম আমাদের জন্য অপেক্ষা করে আছে। হাসনা বেগম, শ্রেতা, উৎসাহ ওরা সবাই ডাকছে, কিন্তু কোনো পাত্তা নেই মেয়েটার। হাসনা বেগম আলতো করে ঘোমটা সরাতেই দেখলো জ্ঞান হারিয়ে বসে আছে মেয়েটা। সঙ্গে সঙ্গে তোরপাড়। হাসনা বেগম সবাইকে শান্ত হতে বলে পানি আনতে বললেন একজনকে। শ্রেতা দৌড়ে গেল পানি আনতে। হাসনা বেগম শ্রেতার থেকে পানি নিতে গেলে ততক্ষণে নিহা মেঝেতে ঢুলে পড়তে নিলে হাত বাড়িয়ে আগলে নেয় ইমতিয়াজ। হাসনা বেগম কোনো রকমে ওর পানি ছিটিয়ে দেয় ওর চোখে মুখে। মুহূর্তে পিট পিট করে তাকায় মেয়েটা। জ্ঞান ফিরে পেতেই নিজেকে আবিষ্কার করে ইমতিয়াজের বাহুতে। মুহূর্তের ব্যবধানে তড়িঘড়ি করে নিজেকে সামলে উঠে বসে নিহা। মাথাটায় হাত রেখে আলতো করে চোখ বুলালো মেয়েটা। মাথাটাও কেন জানি ঝিমঝিম করছে ওর। হবে না বা কেন? সকাল থেকে না খাওয়া মেয়েটা, বাড়ির কত শত কাজ একা হাতে সামলিয়েছে ও, তবে কেন যেন মাথার ঝিমঝিমটাও সারছে না। হয়তো আজ রেহাই নেই ওর। ওই লোকের গাড় ঝুলে পড়তেই হবে, বিয়েটা করতেই হবে। সবাই একে একে বসে বোঝাচ্ছে নেহাকে সাইনটা করে দিতে, কিন্তু মাথায় হাত দেওয়া নেহার দিকে এতক্ষণ কেউ নজর না দিলেও ইমতিয়াজ বেশ কিছুক্ষণ যাবৎ লক্ষ্য করেছে ওকে। সে আগ বাড়িয়ে বলল, আচ্ছা আপনারা শান্ত হন, সকাল থেকে কি কিছু খেয়েছে
ও ইমতিয়াজের প্রশ্নে এতক্ষণে কোলাহল থেমে গেলেও হাসনা বেগম উত্তর দিলেন, না বাবা, সকাল থেকে কত করে বললাম, কিন্তু কিছুই খেলো না মেয়েটা। আজ আগে ও কিছু খেয়ে নিক, পরে বিয়ে, আগে খাওয়া দাওয়ার দরকার। উৎসা বলল, ভাই সাইনটা করে কবুল পড়ে একেবারে খাওয়া দাওয়ার বসে পড়লে ভয় না? মম তো ওয়েট করছে, বারবার কল দিচ্ছে, দুপুর থেকে এই অবধি 317টা কল দিয়েছে। আমি আর কিছু বলতে পারছি না ভাই। আপু তোর কাছে কল খুব বড় নাকি একজনের সুস্থতা? শুনলি না সকাল থেকে কিছু খায়নি ও? আন্টি আপনারা ওর খাওয়া দাওয়ার ব্যবস্থা করুন, বিয়ে পরে হবে। হাসনা বেগম কিছু বলার আগে নিয়ে হাত বাড়িয়ে বলল, আমি এখন কিছু খাবো না, ঠিক আছে আমি। আন্টি আপনারা খাবার নিয়ে আসেন। আরে কি আশ্চর্য, আমি ঠিক আছি তো বললাম, তাহলে জ্ঞান হারাচ্ছ কেন বারবার? নিহা কিছু বলার আগে উপস্থিত হলো তাজুল। কিরে মা, একদিকে এত লোড হচ্ছে কেন? উকিল সাহেব আপনি কাগজপত্র দিয়েছেন, এতক্ষণের ঘটনায় ঘাবড়ে যাওয়া উকিল আর কাজী সাহেব এখন কিছুটা স্বস্তি পেলেন বইয়ের জ্ঞান ফেরায়। উকিল সাহেব ছোট্ট করে উত্তর দিলেন, জি ভাই সাহেব, কাগজ তো দিয়েছি, কিন্তু কনে তো বারবার জ্ঞান হারাচ্ছে। উকিল সাহেবের কথা শুনে মুখ থমথমে হয়ে গেল তাজুলের। মেয়ের মাথায় হাত বুলিয়ে তিনি বিষণ্ণ স্বরে বললে, এই কি রে, তুই ঠিক আছিস তো মা? নিহা ছোট করে জবাব দিল, তাহলে এই দিকের কাজটা দ্রুত করো, ওনারা আবার বেরোবেন তো। নিহার রক্ত লাল ফর্সা বর্ণের মুখখানায় যেন অন্ধকার নেমে এলো। বলছিলাম কি বাবা? মা আর কোনো কথা নয়, সাইন কর মা, তোর বাবাকে এই শাস্তি থেকে উদ্ধার কর, নয়তো তোদের দুই বোনের কাণ্ডে এই মুহূর্তের পর আর তোদের বাবাকে জীবিত পাবি না। এখন তুই সিদ্ধান্ত নে কী করবি। বাবা কী চাস শুন। এইসব কি বলছো বাবা? আমি করব বিয়ে, তাও এইসব বলো না। দেখো মা, আজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আর তুমি এইসব বললে আমি থাকবো কী নিয়ে বাবা? এইসব বলো না, আমি মরে যাব তোমাদের কিছু হলে। তাহলে সাইনটা করে বাবাকে উদ্ধার করো মা, উদ্ধার করো। কথাটা বলে নিহার মাথায় হাত বুলিয়ে উঠে পিছু ঘুরে দাঁড়ালেন তাজুল। নিহার অশ্রু জলে টলমল করছে আখিদ্বয়। চোখের কোণে জমে থাকা জলটুকু নিয়ে কাপা হাতে উকিল সাহেবের এগিয়ে দেওয়া কলমটা হাতে নিল নিহা। ভেতর দিয়ে কী ঝড় যাচ্ছে সেটা শুধু এই মেয়েটাই জানে। তার ভেতরটা যে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। চিৎকার করে বলতে ইচ্ছা করছে, বাবা আমাকে বিদায় দিও না, আর কয়টা দিন দয়া করে থাকতে দাও আমাকে। কিন্তু তার যে কিছু করার নেই। পিছন থেকে হাসনা বেগম তার মাথায় হাত রাখতেই তাকালো তার পানে। মাথা নেড়ে না জানাতেই হাসনা বেগম ইশারায় সাইনটা করতে বলল তাকে। নিহার চারিপাশে ঘোলাটে হয়ে আসছে, ঝাপসা তোরেই বাবার পানে এক পলক তাকালো ক্লান্ত দৃষ্টিতে। তারপর হাসি মৃদু, সে হাসিকে বাস্তব রূপান্তরিত করতে কাপা হাতের কলমটার দিকে এক পলক তাকালো। তারপর কোনো রকমে লিখে দিল নামটা। উকিল সাহেব নিহার সাইন নিয়ে ইমতিয়াজের দিকে এগিয়ে দিলেন কাগজ কলমটা। ইমতিয়াজ কাগজ কলম হাতে নিয়েই লিখে দিল শাহরিয়ার ইমতিয়াজ চৌধুরী নামটা। তার উপর উকিল সাহেবের দিকে এগিয়ে দিল কাগজ কলমটা। মুসলিম শিকদার তাজুলের কাঁধে হাত রেখে মৃদু হাসলেন, তবে তাজুলের মুখে কোনো হাসি নেই। ভাইয়ের কাঁধে হাত রেখে মুসলিম শিকদার কাজী সাহেবকে বিয়ে পড়াতে বললেন। কাজী সাহেব খুতবা পাঠ করে নিহাকে কবুল বলতে বললেন। তবে আশ্চর্যের বিষয় হলো, সাইন করতে যতটা সময় নিয়েছে কবুল বলতে ততখানি সময় ব্যয় হয়নি নিহার। সে ছোট্ট করে জবাবে বলে দিল কবুলটা। তবে চারিপাশ ঝাপসা দেখা নিহা কবুল বলে নিজেকে সামলে নিল কোনো রকম। কাজী সাহেব ইমতিয়াজকে কবুল বলতে বললে সে নিহার পানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলেও দিল, আলহামদুলিল্লাহ কবুল। ইমতিয়াজ কবুল বলতে দেরি হলেও নিহার ডলে পড়তে দেরি হয়নি। মুহূর্তের ব্যবধানে জ্ঞান হারায় মেয়েটা। চারিপাশে সকলে অস্থির হয়ে ওঠে। হাসনা, শ্রেতা, উৎসাহ দ্রুত এসে নিহাকে ধরে। ততক্ষণে জ্ঞান হারিয়ে দিক শূন্য মেয়েটা। কাজটা ঠিক হলো না এভাবে পালিয়ে এসে। তো তার মানে তুমি বলতে চাইছো আমাকে ফিরে যেতে? না তা নয়। তাহলে এই তুমি চাইছোটা কি বলো তো? তোমার কি আমাকে চাই না? উত্তরটা এক প্রকার রেগে দিল আইরিন। মিশাল
আইরিনকে শান্ত করার প্রয়াসে বলল, আরে রাখছো কেন? আমি তো এমনিতেই বললাম, তুমি আজকাল এমনিতেই বেশি বলো। আচ্ছা বাবা, শান্ত হও, ভুল হয়েছে আমার, ক্ষমা করো। মুখটা এবার বন্ধ রাখো আর আমাকেও ঘুমাতে দাও। তোমার তো ঘুম নেই তাই বলে কি আমার ঘুম নেই নাকি আশ্চর্য? মিশাল ঘড়িতে দৃষ্টি ফেলে দেখলো রাত 11টা। সকাল হলেই তারা সিঙ্গাপুর পৌঁছতে যাবে। আইরিন তার বাহুতে মাথা রেখে নাক ডেকে ঘুমাচ্ছে, যেন কোনো হেলদোল নেই ওর। বাড়িতে কি বয়ে যাচ্ছে তাতে যায় আসে না মেয়েটার। অবশেষে রাতের ক্লান্তিতে চোখ বুজে এলো মিশালেরও। বড্ড আইসে চোখ বুঝলো প্রেয়সীকে বাহু আগলে। বড় ম্যাডাম, বলছিলাম কি রাতের খাবার তো খেলেন না। উক্ত কথাটি বলে ভয়ার্থ আর রাজিয়া মাথা নুইয়ে ফেলল। প্রিয়া চৌধুরী রিলাইং চেয়ার থেকে উঠে দাঁড়ালো ঠান্ডা সুর। ইমতিয়াজ ফিরেছে? না ম্যাডাম, এখনও তো ছোট সাহেব ফেরেনি। কি বলছো এখনও ফেরেনি মানে? ওদের তো এতক্ষণ পৌঁছে যাওয়ার কথা। ম্যাডাম বাক্যটি সম্পূর্ণ করার আগেই হাত বাড়িয়ে থামিয়ে দিল শান্তি প্রিয়া। ভয়ার্থ রাজিয়া থমকে গেল। আমার রুমে 1 মগ কফি পাঠাও ফার্স্ট, বলে হাতের ফোনটা নিয়ে ইমতিয়াজের কলে ডায়াল করতে করতে নিজের রুমের দিকে পা বাড়ালো প্রিয়া চৌধুরী। নিহারিকাকে শুইয়ে দেওয়া হয়েছে তার রুমে। অবিচল বিছানার ওপর ক্লান্তি দেহটা নিঃশব্দে বিশ্রাম নিচ্ছে। তাজুল মনস্তাত্ত্বিক ও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। বারবার বুক চেপে চোখের জল ফেলছেন। হাসনা বেগম আর মুসলিম শিকদার কত করে বোঝালেন তাকে, তাও বারবার অশ্রুময় করে বলছেন, আমি আমার মেয়েটার সাথে কোনো অন্যায় করে ফেলিনি তো। মুসলিম শিকদার বোঝালেন উনি কোনো অন্যায় করেননি, বরং তার ছোট মেয়ে ইমতিয়াজের সঙ্গে ভালো থাকবে। সকাল থেকে মেয়ের বিয়ের দৌড়ঝাঁপে খাওয়া দাওয়া হয়নি তাজুলের। এইদিকে নিহার রুম জুড়ে নীরবতা। শ্রেতা আর অর্নিলা মাথার পাশে বসে আছে নিহার। উৎসাহ এইমাত্র কল করে এলো বাইরে থেকে। তার হাজবেন্ড তার ছোট্ট মেয়েটাকে গায়ে হলুদের দিন থেকে সামলাচ্ছে। ভাইয়ের বিয়েতে খুব করে ব্যস্ত হয়ে পড়েছিল মেয়েটা। সেই মুহূর্তে রুমে প্রবেশ করে ইমতিয়াজ। নিহার রুমে প্রবেশদ্বারেই পর দৃষ্টি স্থির হয় ঘুমন্ত পড়ি নিহার দিকে। নিষ্পাপ প্রাণটা নীরবতায় ঘুমের রাজ্য তলিয়াছে। ইমতিয়াজ আস্তে করে উৎসাহকে ডেকে নিয়ে যায়। আপু, একটু বাইরে আয়, কথা আছে। উৎসাহ নিঃশব্দে উঠে গেল। বাইরে বেলকনিতে যাওয়ার পর উৎসাহ জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাই, ডাকলি কেন? কিছু কথা ছিল। বল। মম কল দিয়েছিল। তবে ফোনটা সুইচ অফ রেখেছি। কি বলিস? তুই কোনো রকম ম্যানেজ করে নিস মমকে। নিহার এই অবস্থায় আজকে ফেরা ঠিক হবে না। কিন্তু ভাই, আর কোনো কথা নয় আপু, যা বলেছি তাই কর। তুই মমকে ম্যানেজ করে নিস। উৎসার কপালের বাজে শুরু চিকন খামজড়ো হয়। শান্তি প্রিয়াকে সামলানো মানে বাঘ শিকার করা, তবে কিছু একটা করতে হবে। এদিকে ইমতিয়াজের কথার বাইরে গেলে সেও চটে যাবে, আবার মাকে সব খুলে বলে পুরাই ঝড় বয়ে যাবে। এখন কোনো দিক সামলাবে সে বুঝে উঠতে পারছে না। এই মুহূর্তে কিছুতেই কাজ করছে না তার মাথা। সে শুকনো কণ্ঠে ইমতিয়াজকে জানালো, আচ্ছা আমি দেখছি। ইমতিয়াজ এক পলক নিহার দিকে তাকিয়ে নিহার খেয়াল রাখতে বলে রুম ত্যাগ করলো। উৎসাহ ইমতিয়াজের দিকে বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়ে পুনরায় এসে বসে নিহার পাশে। এদিকে রাত নেমে এসেছে। বিয়েতে আসা কিছু অতিথি চলে গেছে, আর কিছু এখনও রয়ে গেছে। হাসনা বেগম দীর্ঘ এক শ্বাস ছাড়লেন। গুসুর ফুসুর করা মহিলাগুলো চলে যাওয়ায় তবে তারা যে এখানেই থেমে থাকবে তা কিন্তু নয়। এই মহিলাগুলোর কাজই হলো ওত পেতে থাকা, কখন শিকদার বাড়িতে কিছু ঘটবে আর তামাশা নেওয়া। আর তাদের সুযোগ লাভ করে দিল আইরিন। তবে মেয়েটা যে এমন করবে ভাবতে পারেনি হাসনা বেগম। ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছে মেয়ে দুটোকে নিয়ে, সর্বদাই মা চাষিদের সঙ্গ আর সম্মান করে চলতো। আইরিনের অসার ব্যবহার ছিল রাগছোটা, তবে তলে যে এত বড় কাহিনী ঘটিয়ে বসবে মেয়েটা তা ছিল তাদের কল্পনার অতীত। অতিথিগণ চলে যাওয়ার পর হাসনা বেগম, মুসলিম শিকদার আরও কয়েকজন মিলে বোঝায় তাজউলকে। ভেতর থেকে ভেঙে পড়া লোকটা আজ পৃথিবীর বিস্বাদ গ্রহণ করে কাপা হাতে করে দিলেন কন্যাদানের সাইনটা।
রাত বাড়ায়, সবাই তাকে জোর করলেও খেতে চাচ্ছে না। কত করে বোঝালো, তাও কারো কথা কানে নিলেন না তিনি। বাকিদেরও এই হাল না খেয়েই যে যার রুমে চলে গিয়েছে। তাজুল চশমা খুলে টেবিলে রেখে কপালের উপর হাত রেখে চোখ বোঝার প্রয়াস করছেন। তবে ওর জানা নেই আদৌ ঘুম আসবে কিনা। কিছুক্ষণ পূর্বে হাসপাতাল থেকে কল এসেছিল তার স্ত্রীকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে বলে। সব কিছু নিয়ন্ত্রণে না আসলে অপারেশনও চলবে না। ডায়াবেটিস সহ আরও অনেক সমস্যা রয়েছে তার। এই অবস্থায় অপারেশনও সম্ভব নয়। তাই ডাক্তার আরও একদিন সময় পিছিয়ে দিলেন। রাত 12টা। ইমতিয়াজ রোলিং চেয়ারে বসে আছে। কিছুক্ষণ পূর্বে তাজুলের সঙ্গে দেখা করে এলো। কান্নাকাটি না করতে বুঝিয়ে শান্ত করে এলো তাকে। তারপর এখন নিজের রুমে চলে এলো। তার 2জন গার্ডকে রেখে বাকিদের পাঠিয়ে দেওয়া হলো। একজন একটু পর পর এসে জিজ্ঞেস করছে, স্যার কিছু লাগবে কি না। ইমতিয়াজ কিছু লাগবে না জানিয়ে বেলকনি থেকে রুমে চলে এলো। তারা দরজার সামনে পাহারায় নিমগ্ন। হাতে এক মগ কফি নিয়ে রোলিং চেয়ারে গভীর ধ্যানে কী যেন ভাবছে ছেলেটা। দুপুরের পর থেকে ফোনটাও সুইচ অফ রেখেছিল। এখনও অবধি অফ হাতের মগটা রেখে ঘড়িটা ড্রেসিং টেবিলের ওপর খুলে রেখে হাত চালালো শার্টের বোতামে। এখানে এসি নেই, তাই বোধহয় গরম অনুভব হচ্ছে। তবে একদল দক্ষিণা হাওয়া ঘরটায় হানা দিচ্ছে এসে। সেই বাতাসের তীব্রতায় মোমো করছে ইমতিয়াজের গায়ের পারফিউমের ঘ্রাণটা। দীর্ঘ জার্নির পর অবশেষে 2টি কদম স্পর্শ করলো সিঙ্গাপুরের ভূমিখণ্ড। প্লেন যখন নামলো তখন রাত নেমে গেছে। বিমানবন্দরের কাছ ঘেরা দেওয়ালের ভেতর আলো ঝলমলে এক অন্য জগৎ। ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়ে দুজনেই চুপ। অফিসার পাসপোর্টে সিল মারতে আইরিন নিঃশ্বাস ছাড়ল। তৃপ্তির এক হাসি নিয়ে বলল, আমরা সত্যি চলে এসেছি। আইরিনের কথায় মিশালো হাসলো। তারপর প্রেয়সীকে নিয়ে হাঁটা ধরল বাইরে। বাইরে বেরোতে উষ্ণ আর্দ্র হাওয়া। ট্যাক্সিতে উঠে তারা শহরের দিকে রওনা দিল। রাস্তার দুপাশে শৃঙ্খল আলো, উঁচু দালান। গাড়ির কাছে মুখ ঠেকিয়ে আইরিনের দৃষ্টি নিবদ্ধ হলো এই শহরের জনসমাগমে। মুক্ত চিলের মতো মন তার ফুরফুরে। এই শহরে কেউ তাদের চেনে না, বিচারও করবে না। গাড়ি থামলো বিশাল 3 টাওয়ারের সামনে। মার্বেল মেঝেতে প্রথম পা রাখার সময় দুজনেই একবার একে অপরের দিকে তাকালো। ভয় আছে, অনিশ্চয়তা আছে, কিন্তু তার চেয়েও বড় এক রাশ সাহস। 2 মানবীর লিফট উপরে উঠল কাছের দেওয়াল দিয়ে। নিচের শহর ছোট্ট হয়ে আসছিল। মিশাল বিজয়ের হাসি ঠোঁটে এঁটে বলল, আজ থেকে আমরা আমাদের নিজের গল্প গড়ব। তৈরি হও বেবস, আমাদের প্রেমের গল্প। কেউ নেই এই শহরে আমার থেকে তোমাকে আলাদা করার মতো। আর আমরা খুব শীঘ্রই বিয়ে করতে চলেছি। আইরিনও হাসলো। মিশালও তাকে বাহু আগলে নিয়ে দুজন হাঁটা ধরল নিজ গন্তব্যের পথে। কিছুক্ষণের মধ্যে পৌঁছেও গেল তারা একটা হোটেলে। সেখানে তারা একটা রুমে উঠেছে। মিশালের একজন বন্ধুও সেখানে থাকে। তারাও বছর খানেক আগে সিঙ্গাপুর পালিয়ে এসেছিল। তারপর থেকে এখানেই তাদের বসবাস। সেই মিশালকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় প্রেয়সীকে নিজের করে পেতে সার্থক হলো। সে রুমে প্রবেশ করেই তার বন্ধু বিনয়কে কল দিল। সে সকালে তাদের তৈরি থাকতে জানালো। অবশেষে রুমের দরজা খুলতেই পুরো রুমটা ঝলমল করে উঠল। পুরো শহরটাও আলোয় ঝলমল করছে। আপাতত তারা এখানেই আশ্রয় ঘিরে নিল। পরদিন স্নিগ্ধ এক সকাল। জানলার বাহিরে নীল আকাশ, কাছের দেওয়াল ঘেঁষে বসে আছে রমণী। মনটা তার ভারী ফুরফুরে, পরনে বাথরোব। কিছুক্ষণ আগেই হোটেলের পাশে সুইমিংয়ে সাঁতার কেটে এসেছে আইরিন। হাত থেকে জুসের গ্লাসটা রেখে তার চুলের ডগায় জড়ো হওয়া পানি ছিটা দিতেই পিটপিট করে তাকালো মিশাল। বলিষ্ঠ দেহের মানব উন্মুক্ত শৈলে শুয়েছিল উপর হয়ে। প্রেয়সীর দুষ্টুমিতে এবার ঘুম ভেঙে এলো তার। আইরিন মিটি হাসলো। তারপর স্নিগ্ধ কণ্ঠে বলল, গুড মর্নিং। গুড মর্নিং বেবস। তা উঠবে না। মিশালের চোলেট বাজে হাত ঢুকিয়েই বিলি কাটতে কাটতে বলল আইরিন, কখন আধঘুম
মানবের সাড়া মিলল না তখন। আইরিন পুনরায় ইচ্ছা করে দুষ্টু এসে পানি ছিটা দিতেই উঠে হকচকি আইরিনকে বাহুডোরে টেনে নিল মিশাল। কিছুক্ষণ খুনসুটি করতেই হঠাৎ করে এলো বিনয়ের। মিশাল এক হাতে আইরিনকে বাহু আগলে রেখেই অপর হাতে ফোন তুলল কানে। বিনয় একটা অ্যাড্রেস পাঠালো মিশালের ফোনে। বিকেলে তারা ওখানে দেখা করছে। মিশাল অ্যাড্রেসটা দেখে বিনয়কে জানালো বিকালে তাদের সেখানে দেখা হচ্ছে। কল কাটার পর আইরিন জিজ্ঞেস করতেই মিশাল জানালো সব। তারপর মিশালকে উঠে তৈরি হতে বলল আইরিন। এখন তারা বাইরে বেরোবে। মিশাল আইরিনের হাতে একটা চুমু এঁকে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। সিঙ্গাপুরের সবচেয়ে আইকনিক পুল 57 তলায় মাটির প্রায় 200 মিটার উপরে। পুলের কিনারা থেকে পুরো শহরের স্কাইলাইন আর দেখা যায় না এটি। এর উপরে 57 তলায় 3টি বিশাল টাওয়ারের উপর উপস্থিত পুলের এক প্রান্ত যেন আকাশের সঙ্গে মিলেছে নির্দ্বিধায়। তার বোধ হয় এটাকে ইনফিনিটি পুল বলা হয়। আইরিন মিশালের হাত ধরে লিফটে উঠেছে। গন্তব্য 57 তলায়। দরজা খুলতে মানবীর দেহে স্পর্শ করলো সকালের ঠান্ডা বাতাস। আকাশ হালকা নীলের সাথে গোলাপি মিশে আছে। পুলের জল একদম শান্ত, যেন কাছের মতো স্থির। এরূপ শান্তিময় স্থান আইরিন এই প্রথম অনুভব করেছে। সুইমিং স্যুটের ওপর হালকা ঢিলে ডালা পরা রমণী মিশালের বাহু ধরে হাঁটতে লাগলো সুইমিং কিনারায়। দূরে এর সোপার ট্রিকগুলো সকালের আলোয় অন্যরকম কোমলতায় ফুটে উঠেছে। আর যেন নিঃশব্দে দাঁড়িয়ে আছে। কেউ সাঁতার কাটছে, কেউ বা যোগা ম্যাট বিছিয়ে স্ট্রেচ করছে, কেউ লাউঞ্জ চেয়ারে চা বা কফি হাতে শুয়ে আছে। মাঝে মাঝে পুলের দিকে তাকিয়ে চুপচাপ শান্তি উপভোগ করছে মিশাল। আইরিনকে বাহু আগলে কয়েক ফটো ছবি তাদের ক্যামেরা বন্দি করে নিল। সকালের প্রথম সূর্যোদয় হতেই কিছুক্ষণ পর সূর্যের প্রথম রশ্মি পুলের জলে পড়ে ঝিলমিল করে ওঠে। মোটের উপর সকালের এই পুল যেন একটি নীরব রুটিনের মিশ্রণ, যেখানে স্বয়ংক্রিয়তা আছে কিন্তু হট্টগোল নেই। মিশাল আইরিনও বসলো একটি লাউঞ্জ চেয়ারে। অবশেষে দীর্ঘ একটি নিদ্রা কাটিয়ে নিহার ও এবার জ্ঞান ফিরে এলো। হাসনা বেগম অর্নিলা তাকে ফ্রেশ করে জোর করে কিছু খাওয়ানোর চেষ্টা করলো, কিন্তু মেয়েটা জ্ঞান ফেরার পর থেকে মাকেই খুঁজে যাচ্ছে। হাসনা বেগম বললেন, মাহবুবা বেগম ভালো আছেন, কাল তার অপারেশন চলবে। তবে কিছুতেই মন মানতে চাইছে না মেয়েটার, এক প্রকার অস্থির হয়ে আছে। নিহার হাজার বারণ পেরিয়ে হাসনা বেগম তার জন্য স্যুপ নিয়ে রুমে প্রবেশ করলো। জোর করে 2 চামচ মুখে দিতে নিলে নিহা হাত বাড়িয়ে থামিয়ে দেয়। যে মা, আমি আর কিছু খাবো না, তুমি জোর করো না আমাকে। স্যুপের বাটি হাতে ধরে হাসনা বেগম বললেন, এমন বলে চলবে? তোর শরীর দেখেছিস, না খেয়ে তো সুটকের দশা ধরেছিস, আর না খেলে তো তোর অলংকার কিছুই খুঁজে পাওয়া যাবে না। এমনিতেও কঙ্কাল, আর কি বা কঙ্কাল হওয়ার বাকি বলো। তাই তো বলছি এটা খা, দেখবি ভালো লাগবে। তোর জন্য গরম গরম স্যুপ নিয়ে এসেছি। তখন আলমারিতে নিহার কাপড়গুলো গুছিয়ে রাখতে রাখতে অর্নিলাও বলল, খেয়ে নে না নেহা। কত করে বলছে মা। তখন নিহা কিছু বলার আগেই হাসনা বেগম জোর করে তার মুখে আরেক চামচ স্যুপ তুলে দেয়। নিহা তিক্ত মুখে চোখ খিচে বলে, আর না জেম্মা, আর খেতে পারবো না। ওর কোনো কথা শোনা যাবে না। আন্টি, আপনি আপনি আমার কাছে দিন, আমি খাওয়াচ্ছি। দরজায় দাঁড়িয়ে থাকা উৎসার কণ্ঠে পেতেই তিনজনই তখন পেছন ঘুরে তাকালো। আপু। উৎসা নিঃশব্দে প্রবেশ করলো রুমে। নিয়া তাকে বসতে বললে হাসনা বেগমের হাত থেকে স্যুপের বাটিটা নিয়ে মিষ্টি এসে নিয়ার পাশে বসলো সে। তারপর নিয়ার উদ্দেশ্যে বলল, তুমি না আমাকে আপু বললে, তাহলে আপু কিছু বললে শুনতে হবে। নিয়া বুঝে গেল ওদের সাথে আরও পেরে উঠবে না, তাই হার মেনে উৎসার তুলে দেওয়া স্যুপটুকু খেয়ে নিল। তার কিছুক্ষণ পর রুমে প্রবেশ করলো শ্রেতা। উৎসা নিয়াকে খাওয়াইয়ে দেওয়ার দৃশ্যপট দেখে মিষ্টি হেসে
রুমে প্রবেশ করলো শ্রেতা। তারপর বলল, আপু মম দে কল দিয়েছিল। শ্রেতার এহেন কথায় হাসি মাখা মুখে স্যুপ নেওয়া নিহা তাকালো তার পানে। উৎসাহ শেষ চামচ স্যুপটা নিহার মুখে তুলে দিয়ে তাকালো তার পানে। হাসনা বেগম জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা? উনি কিছু বলেছেন? শ্রেতা তার দিকে তাকিয়ে বলল, না আন্টি তেমন কিছু নয়। ও হাসলো হাসনা বেগম। শ্রেতা নীরবতায় ইশারা দিয়ে বাইরে দেখে নিয়ে গেল উৎসাহকে। বিয়াই সবই তো হলো, এবার আমাদের যেতে হবে। ও মা আজকে? হ্যাঁ বিয়াই, আর দেরি করা যাবে না। প্রিয়া খুব রেগে আছে। জানি না এখন বাসায় গিয়ে কি বলবো ওকে, তবে আমার উপর সম্পূর্ণ আস্থা রাখতে পারেন। আপনাদের মেয়ে খুব সুখী হবে আমার বাড়িতে। আমার ছেলে আপনার ছোট মেয়েকে রানী করে রাখবে ইনশাল্লাহ। আমি কথা দিচ্ছি আপনাকে। রোশান চৌধুরীর কথায় তাজুল ভেঙে পড়লেন। রোশানের হাত আগড়ে ধরে কান্না করে দিয়ে বললেন, কিছু বলার নাই বিয়াই মশাই, শুধু এতটুকুই বলবো, পারলে আমাকে ক্ষমা করবেন। আমি আমার বড় মেয়েকে আপনার ঘরে দিতে চেয়েছিলাম, কিন্তু মেয়েটা এভাবে আমাকে শেষ করে দিয়ে চলে যাবে বুঝতে পারিনি সেটা। আমি খুব লজ্জিত আপনাদের কাছে। পারলে ছোট মেয়েটাকে দেখে রাখিয়েন। বড় আদরের দুই মেয়ে ছিল আমার, বলে হু হু করে কান্না করে দিলেন তিনি। রোশান চৌধুরী হাত আগড়ে রেখে বললেন, এ কি বলছেন বিয়াই? আপনার মেয়ে মানে আমারও মেয়ে। আপনি সম্পূর্ণ ভরসা রাখতে পারেন আমার উপর। গল্প প্রেমে পড়তে বসেছি। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আমার চ্যানেলে নতুন নতুন গল্প পেতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।